আপনি কি কখনো অনুভব করেছেন যে অন্ধকার ঘর থেকে কেউ আপনাকে দেখছে? অথবা রাত ৩টের সময় হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর মনে হয়েছে আপনার খাটের নিচে কেউ ভারী শ্বাস নিচ্ছে? পাবনার সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে পা রাখার আগ পর্যন্ত আমিও এসব বিশ্বাস করতাম না। কিন্তু সেই রাতে ঠিক ৩:০৭ যখন ডাইনিং টেবিলের ওপর রাখা সেই পুরনো রেডিওটা কোনো ইলেকট্রিক সংযোগ ছাড়াই আর্তনাদ করে উঠল, তখন বুঝলাম সব গল্প কাল্পনিক হয় না। আজ আপনাদের শোনাব সেই হাড় হিম করা সত্য ঘটনা, যা শোনার পর আজ রাতে একা ঘুমানো আপনার জন্য অসম্ভব হয়ে পড়বে। গল্পটি শুরু করার আগে একটি অনুরোধ: হরর দুনিয়ার এমন রোমহর্ষক সব সত্য ঘটনা নিয়মিত শুনতে আমাদের চ্যানেল হন্টেড বাংলা টিভি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন সব রহস্যময় গল্প খুঁজে আনতে সাহস যোগায়। চলুন প্রবেশ করি অন্ধকারের সেই অভিশপ্ত গোলকধাঁধায়। ঘটনাটি গত বছরের কনকনে শীতের এক রাতের। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই চৌধুরী ভিলা। এলাকাটি এমনিতে শান্ত হলেও এই বাড়িটি ঘিরে রয়েছে কয়েক দশকের পুরনো এক কুৎসিত ইতিহাস। স্থানীয়রা বলে ১৯৫০ সালে এক রাতে এই বাড়ির ৭ জন সদস্য রহস্যজনকভাবে মারা যায়। কারো শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু প্রত্যেকের চোখ দুটো এমনভাবে বড় হয়েছিল যেন মৃত্যুর আগ মুহূর্তে তারা ভয়ঙ্কর কিছু দেখেছিল। আমি আর আমার বাল্যবন্ধু রাজু দুজনেই একটু দুঃসাহসী। আমরা ঠিক করলাম এক শুক্রবার রাতে ওই বাড়িতে থাকব। রাত ১১টার দিকে যখন আমরা বাড়ির সামনে দাঁড়ালাম, বিশাল লোহার গেটটা আপনা আপনি একটু ফাঁক হয়ে গেল, যেন কেউ আমাদের ভেতরে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। গেট পেরোতেই ঝোপঝাড়ের ভেতর থেকে একটা বিড়াল অদ্ভুতভাবে ডেকে উঠল, ঠিক যেন মানুষের কান্নার মতো। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই বাতাসের আর্দ্রতা আর তাপমাত্রা অদ্ভুতভাবে বদলে গেল। বাইরের ঠান্ডার চেয়ে ভেতরের ঠান্ডাটা ছিল আলাদা, একটা মৃত শরীরের মতো শীতল। আমাদের টর্চের আলো যখন দেয়ালে পড়ল, দেখলাম সেখানে পুরনো নোনা ধরা দেয়ালের ওপর কোনো এক আদিম ভাষায় কিছু একটা লেখা। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেগুলো লিখেছে। রাজু ড্রয়িং রুমের এক কোণে একটা বিশাল আয়না দেখতে পেল। ধুলোমাখা সেই আয়নার সামনে যেতেই ও থমকে দাঁড়ালো। কিরে, কি হলো? আমি জিজ্ঞেস করলাম। রাজু ফিসফিস করে বলল, আয়নায় দেখ, আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে পেছনে ফিরলাম, কিন্তু কেউ নেই। আবার আয়নায় তাকালাম, সেখানেও শুধু আমরা দুজন, কিন্তু রাজুর মুখটা তখন ফ্যাকাশে হয়ে গেছে। ও বলল, আমি স্পষ্ট দেখেছি একটা সাদা ছায়া আমার কাঁধে হাত রাখতে চেয়েছিল। আমরা দোতলার বড় ঘরে গিয়ে বসলাম। ঠিক রাত ১:১৫ নিচতলায় হুট করে একটা পিয়ানোর সুর বেজে উঠল, খুব ধীর লয়ে, কোনো বিষণ্ণ সুর। আমরা জানি এই বাড়িতে কোনো পিয়ানো থাকার কথা নয়। আমরা সিঁড়ি দিয়ে নিচে উকি দিলাম। টর্চের আলো পিয়ানোর ওপর পড়তেই সুরটা থেমে গেল, কিন্তু পিয়ানোর টুলটা তখনও হালকা দুলছে, যেন এইমাত্র কেউ ওখান থেকে উঠে দাঁড়িয়েছে। আমরা আবার ওপরে চলে এলাম। এবার শুনলাম পাশের স্টোর রুম থেকে একটা গুমড়ে গুমড়ে কান্নার শব্দ আসছে, কেউ যেন মুখ চেপে কাঁদছে। আমরা যখন সেই ঘরের কাছে গেলাম, কান্নার শব্দটা পাল্টে হাসিতে পরিণত হলো, এক পৈশাচিক খিলখিল হাসি। রাজু যখন দরজায় টোকা দিল, ভেতর থেকে একটা খসখসে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আর ১ ঘন্টা বাকি, ৩টে বাজলেই তোরা আর ফিরতে পারবি না। আমরা ভয় পেলেও কৌতূহল আমাদের আটকে রাখল। রাত ২:৪৫ সারা বাড়িতে এক অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়ল, ঠিক যেন পচা ইঁদুর আর ফরম্যালিনের মিশেল। দেয়ালের আস্তরগুলো খসে পড়তে শুরু করল এবং সেখান থেকে কালচে লাল রঙের এক তরল গড়িয়ে পড়তে লাগল, ঠিক রক্ত নয়, কিন্তু রক্তের চেয়েও ঘন। আমার হাতের ঘড়িটার দিকে তাকালাম। সেকেন্ডের কাঁটাটা অস্বাভাবিক দ্রুত ঘুরছে, টিক টিক টিক। রাত ২:৫৯। রাজু তখন ঘামছে, ওর চোখ দুটো বড় হয়ে গেছে। ও জানালার দিকে ইশারা করল। জানালার বাইরে কুয়াশার ভেতর সারিবদ্ধভাবে কিছু ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, যারা সবাই এই ঘরের দিকে তাকিয়ে আছে। তাদের কোনো মুখ নেই, শুধু কুচকুচে কালো গর্ত। ঠিক রাত ২:৫৯ সব ঘরের সবকটা দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। বাইরে থেকে তালা লাগানোর মতো বিকট শব্দ হলো। আমরা আটকা পড়ে গেলাম। আমাদের মোবাইল ফোনের নেটওয়ার্ক উধাও হয়ে গেল। টর্চের আলোটা টিম টিম করতে করতে নিভে গেল। ঘোর অন্ধকারের মধ্যে শুধু আমি আর রাজুর দ্রুত হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছিলাম।
হঠাৎ সারা বাড়িতে 10-12টা দেয়াল ঘড়ি একসাথে বেজে উঠল। রাত 3টে। অন্ধকার চিরে একটা শীতল হাত আমার ঘাড় স্পর্শ করল। কানের কাছে কেউ বরফ শীতল গলায় ফিসফিস করে বলল, স্বাগতম। রাত 3টে বেজে 1 মিনিট। সারা বাড়ি এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। কিন্তু এই নিস্তব্ধতা ছিল শান্তির নয়, বরং কোনো এক ভয়ঙ্কর ঝড়ের আগের নিস্তব্ধতা। টর্চের আলোটা পুরোপুরি নিভে গেছে। আমি আর রাজু একে অপরের হাত শক্ত করে ধরে অন্ধকারে দাঁড়িয়ে আছি। আমাদের চারপাশটা এতই অন্ধকার যে মনে হচ্ছে আমরা কোনো কুচকুচে কালো তরলের ভেতর ডুবে আছি। হঠাৎ আমার কানের কাছে সেই বরফ শীতল ফিসফিসানিটা আবার ভেসে এলো, স্বাগতম। আমি চমকে উঠে রাজুর হাত ছেড়ে দিলাম। রাজু, তুই কিছু শুনলি? কোনো উত্তর নেই। আমি অন্ধকারের মধ্যে হাত রুলে রাজুকে খোঁজার চেষ্টা করলাম। রাজু, মজা করিস না, কথা বল। কিন্তু রাজু কোথায়? আমার হাতটা যেখানে ছিল সেখানে এখন শুধু শূন্যতা। আমি পকেট থেকে ফোনটা বের করার চেষ্টা করলাম, কিন্তু আমার হাত পা যেন জমে পাথর হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণ থেকে একটা দেশলাই জ্বলে ওঠার শব্দ হলো। আবঝা আলোয় দেখলাম রাজু ঘরের কোণে উবু হয়ে বসে আছে। ওর মুখটা দেওয়ালের দিকে ফেরানো। ও বিড়বিড় করে কিছু একটা বলছে। আমি একটু কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম। ও বলছে, ও আসছে, ও সিঁড়ি দিয়ে উঠে আসছে, প্রতিটি ধাপে ওর নখ আছড়ানোর শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছিস? আমি কান পাতলাম। সত্যি, নিচতলার কাঠের সিঁড়ি দিয়ে কেউ একজন উঠে আসছে। প্রতিটি পদক্ষেপের সাথে কাঠের ক্যাচ ক্যাচ শব্দ আর তলোয়ারের মতো ধারালো নখ দিয়ে কাঠ আছড়ানোর এক বিভৎস আওয়াজ। খস খস খস। আমি রাজুর কাঁধে হাত রাখলাম ওকে টেনে তোলার জন্য, কিন্তু ও সোজা হয়ে দাঁড়াতেই আমার রক্ত হিম হয়ে গেল। রাজুর চোখ দুটো পুরোপুরি সাদা হয়ে গেছে। ও আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত পৈশাচিক হাসি দিয়ে বলল, ওকে ঢুকতে দিস না, ও ঢুকলে আমরা আর কোনোদিন বেরোতে পারবো না। ঠিক সেই মুহূর্তে ঘরের বন্ধ দরজাটা সজোরে কেঁপে উঠল। কেউ একজন বাইরে থেকে পাগলের মতো দরজায় আঘাত করছে। ধপ ধপ ধপ। মনে হচ্ছিল দরজাটা এখনই ভেঙে চৌচির হয়ে যাবে। দরজার নিচ দিয়ে এক কালো রঙের ধোঁয়া ভেতরে ঢুকতে শুরু করল। সেই ধোঁয়ায় এক তীব্র পচা লাশের গন্ধ। আমার শ্বাস নিতে কষ্ট হতে লাগল। আমি দৌড়ে গিয়ে জানালার দিকে তাকালাম। জানালার বাইরে সেই কুয়াশার মাঝে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিগুলো এখন জানালার কাছের একদম কাছে চলে এসছে। তাদের কোনো অবয়ব নেই, শুধু কয়েকটা লম্বা লম্বা হাড়ের মতো আঙুল জানালার কাছে আঁচড় কাটছে। কিচ 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 শব্দটা আমার মস্তিষ্কের ভেতর গিয়ে বিজছে। হঠাৎ দরজার আঘাতটা থেমে গেল। সব শান্ত, কিন্তু এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। আমি দেখলাম ঘরের সিলিং থেকে ফোঁটায় ফোঁটায় কালো রঙের আঠালো কিছু একটা পড়ছে। একটা ফোঁটা আমার হাতে পড়তেই মনে হলো জায়গাটা পুড়ে যাচ্ছে। টর্চটা কোনো মতে একবার জ্বলে উঠল। আলোর ছটায় দেখলাম সিলিংয়ে একটা ছায়া লেপ্টে আছে, মানুষের মতো দেখতে, কিন্তু হাত পাগুলো অস্বাভাবিক লম্বা আর হাড় ছিঁড়ছিঁড়ে। ওটা উপুর হয়ে ঝুলে আমাদের দিকে তাকিয়ে জিভ বের করে হাসছে। রাজু তখন চিৎকার করে ঘরের এক কোণে পড়ে থাকা একটা পুরনো ট্রাঙ্ক বা সিন্দুকের দিকে ইশারা করল। সিন্দুকটা নিজে নিজেই খুলতে শুরু করেছে। ভেতর থেকে বেরিয়ে আসছে পুরনো আমলের কিছু গয়না আর একটা রক্ত মাখা শাড়ি। ঠিক তখনই ঘরের কোণে রাখা সেই ভাঙা আয়নাটা চুরমার হয়ে ভেঙে পড়ল। আয়নার প্রতিটি টুকরোতে আমি আমার প্রতিচ্ছবি নয়, বরং অন্য কারো মুখ দেখতে পেলাম। এক বিদীর্ণ চেহারার মহিলা, যার চোখ দিয়ে অঝরে রক্ত পড়ছে। তিনি বিড়বিড় করে বললেন, আমার সন্তানকে ওরা নিয়ে গেছে, তোদের কাউকে আমি ছাড়ব না। হঠাৎ রাজু আমার হাত ধরে হ্যাচকা টান দিল। পালা এখান থেকে এখনই! আমরা অন্ধকারে অন্ধের মতো দৌড়াতে লাগলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা যেদিকেই যাচ্ছি বারবার সেই একই ঘরে ফিরে আসছি। গোলক ধাঁধার মতো এই বাড়িটা যেন আমাদের গিলে ফেলেছে। পেছন থেকে সেই নখ আছড়ানোর শব্দটা আরও কাছে চলে এলো। এবার আর সিঁড়িতে নয়, শব্দটা ঠিক আমাদের পেছনে মেঝের উপর শোনা যাচ্ছে। আমি পেছন ফিরে তাকাতেই দেখলাম সেই লম্বা হাতের সত্তাটা মেঝের উপর সাপের মতো একলে বেকলে আমাদের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। আমরা কোনো মতে একটা সরু করিডর দিয়ে দৌড়ে বাথরুমের ভেতর ঢুকে দরজা লক করে দিলাম। বাথরুমের ভেন্টিলেটর দিয়ে চাঁদের একটু আলো আসছিল। আমি হাঁপাচ্ছিলাম, কিন্তু রাজু একদম চুপচাপ। ও বাথরুমের আয়নার দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, রাজু, আমরা কি এখান থেকে বাঁচতে পারবো?
রাজু কোনো কথা না বলে ধীরে ধীরে নিজের গলাটা ঘোরাতে শুরু করল। 180 ডিগ্রি ঘুরে ওর মাথাটা এখন পিঠের দিকে। ও আমার দিকে তাকিয়ে সেই খসখসে গলায় বলল, রাজু তো অনেক আগেই মারা গেছে, তুই কার সাথে কথা বলছিস? আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তাহলে আমার সাথে এতক্ষণ ধরে দৌড়াচ্ছিল কে? আর আসল রাজু কোথায়? ঠিক সেই মুহূর্তে বাথরুমের কমর থেকে এক কালো হাত বেরিয়ে এলো এবং আমার পা শক্ত করে চেপে ধরল। বাথরুমের কমর থেকে বেরিয়ে আসা সেই কালো কুচকুচে হাতটা যখন আমার গোড়ালি চেপে ধরল, মনে হলো হাজারটা বরফ শীতল সূঁচ একসাথে আমার মাংসে বিঁধে গেল। আমি যন্ত্রণায় চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমার সামনে দাঁড়িয়ে থাকা রাজুরূপী সেই বিভৎস সত্তাটা তার ঘাড় 180 ডিগ্রি ঘুরিয়ে পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। ওর মুখটা ধীরে ধীরে বড় হতে শুরু করলো, যেন চোয়ালটা ছিঁড়ে নিচে পড়ে যাবে। ও বিড়বিড় করে বলতে লাগলো, এই মাটির নিচে অনেক হাড় জমে আছে, আজ সেখানে আরও কিছু যোগ হবে। আমি আমার সর্বশক্তি দিয়ে লাথি মেরে পাটা ছাড়িয়ে নিলাম। ঠিক সেই মুহূর্তে বাথরুমের বাল্বটা একবার জ্বলে উঠেই সশব্দে ফেটে গেল। কাচের টুকরো আমার গালে বিঁধল, কিন্তু সেই ব্যথার চেয়েও বড় ভয় তখন আমার চোখের সামনে। অন্ধকারের মধ্যেও আমি দেখতে পেলাম বাথরুমের দেওয়ালগুলো যেন জ্যান্ত হয়ে উঠছে। দেওয়ালের নোনা ধরা আস্তরগুলো মানুষের চামড়ার মতো কুঁচকে যাচ্ছে এবং সেখান থেকে কালো রক্ত চুইয়ে পড়ছে। আমি টলটলেতে দরজাটা খুলে করিডরে বেরিয়ে এলাম, কিন্তু করিডরটা আর আগের মতো নেই। মনে হচ্ছে এটা মাইলের পর মাইল লম্বা হয়ে গেছে। আমি দৌড়াচ্ছি, কিন্তু সামনের দেওয়ালটা যেন আরও দূরে সরে যাচ্ছে। পেছন থেকে সেই নখ আঁচড়ানোর শব্দ, খস খস খস, আর তার সাথে যোগ হয়েছে রাজুর গলার সেই বিকৃত হাসি। দৌড়াতে দৌড়াতে আমি হঠাৎ করে সেই ডাইনিং রুমে ঢুকে পড়লাম, যেখানে পার্ট 1-এ আমরা অদ্ভুত কিছু দেখেছিলাম। ডাইনিং টেবিলের ওপর এখন মোমবাতি জ্বলছে, আর টেবিলের চারপাশে 7 জন মানুষ বসে আছে। তাদের পরনে পুরনো আমলের জমিদারি পোশাক, কিন্তু তাদের কারো মাথায় মুখ নেই, শুধু মসৃণ চামড়া। তারা চামচ দিয়ে প্লেট থেকে কিছু একটা খাচ্ছে। আমি কাছে যেতেই ঘ্রাণটা পেলাম, কাঁচা মাংস আর রক্তের তীব্র গন্ধ। তারা সবাই একসাথে মাথা তুলে আমার দিকে তাকালো। যদিও তাদের চোখ নেই, তবুও আমি অনুভব করলাম তারা আমাকে দেখছে। তাদের মধ্যে একজন হাত বাড়িয়ে আমাকে ইশারা করল তার পাশে বসার জন্য। টেবিলের মাঝখানে রাখা একটা বড় পাত্রের ঢাকনা নিজে নিজেই খুলে গেল। সেখানে দেখলাম রাজুর কাটা মাথাটা রাখা আছে। রাজুর চোখগুলো তখনও নড়ছে। ও আমাকে দেখে নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলল, পালা পালা এখান থেকে। আমি আতঙ্কে পিছু হটতে গিয়ে একটা ফুলদানিতে ধাক্কা খেলাম। শব্দ হতেই ডাইনিং টেবিলের সেই সত্তাগুলো চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তাদের হাড়ের সংযোগস্থলের মর্মর শব্দে পুরো ঘরটা গমগম করে উঠল। তারা মানুষের মতো হাঁটছিল না, বরং মাকড়সার মতো দেওয়াল বেয়ে আমার দিকে আসতে শুরু করল। আমি মরিয়া হয়ে সিঁড়ির দিকে দৌড়ালাম। এবার আমি নিচে নামব না, আমি ছাদের দিকে যাব। ছাদে যাওয়ার দরজাটা শিকল দিয়ে বন্ধ ছিল। আমি হাতের কাছে একটা ভারী লোহার রড পেয়ে ওটা দিয়ে শিকলে আঘাত করতে লাগলাম। পেছন থেকে সেই মাকড়সা সদৃশ সত্তাগুলো সিঁড়ির ধাপে ধাপে উঠে আসছে। তাদের নিঃশ্বাসের শব্দ আমার পায়ের কাছে চলে এসেছে। শেষ মুহূর্তে শিকলটা ভেঙে গেল এবং আমি ছাদে আছড়ে পড়লাম। বাইরের তাজা বাতাস আমার ফুসফুসে ঢুকতেই আমি ভাবলাম হয়তো বেঁচে গেছি। কিন্তু ছাদের মাঝখানে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। পুরো ছাদ জুড়ে শত শত কালো বিড়াল গোল হয়ে বসে আছে, আর সেই গোলের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মহিলা যাকে আমি আয়নায় দেখেছিলাম। তার চুলগুলো মেঝে পর্যন্ত লম্বা এবং সাপের মতো নড়াচড়া করছে। তিনি আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত সুরে গান গাইছেন। সেই সুর শুনলে মনে হয় কানে তপ্ত সীসা ঢেলে দেওয়া হচ্ছে। তিনি হঠাৎ গান থামিয়ে আমার দিকে ঘুরলেন, তার হাতে একটা পুরনো জং ধরা ছুরি। তিনি বললেন, আমার রক্ত দিয়ে এই বাড়ির ভিত গড়া হয়েছিল, আজ তোর রক্ত দিয়ে এটা পবিত্র হবে। তিনি যখন আমার দিকে এগোতে শুরু করলেন, সারা বাড়ির চারপাশ দিয়ে নিচ থেকে সেই কুয়াশাময় ছায়ামূর্তিগুলো ছাদের ওপর উঠে আসতে লাগল। এখন আমি চারপাশ দিয়ে ঘেরাও, পালানোর কোনো পথ নেই। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম ছাদের এক কোণে রাজু দাঁড়িয়ে আছে, কিন্তু ওর শরীরটা স্বচ্ছ,
ওর ওপারটা দেখা যাচ্ছে। ও আমার দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, বন্ধু, নিচে ঝাঁপ দেয়, এটাই একমাত্র পথ, এখানে ধরা পড়লে তোর আত্মাও চিরতরে বন্দী হয়ে যাবে। নিচে তাকালাম, অন্ধকার গভীর খাদ, আর সামনে যমদ্দূত তুল্য সেই মহিলা। আমি চোখ বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস নিলাম এবং আমি যখন ছাদের কার্নিশে দাঁড়িয়ে নিচে অন্ধকার খাদের দিকে তাকালাম, তখন আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। পেছনে সেই সাদা শাড়ি পরা বিভীষিকা, যার হাতের জং ধরা ছুরিটা চাঁদের আলোয় কালচে দেখাচ্ছে, আর সামনে এক গভীর শূন্যতা। রাজুর সেই স্বচ্ছ ছায়াটা বারবার চিৎকার করে বলছে, ঝাঁপ দে, ওরা তোকে ছিঁড়ে খাবে, নিচে ঝাঁপ দে। আমি চোখ বন্ধ করে এক পা বাড়ালাম। ঠিক সেই মুহূর্তে সেই মহিলার হাড় জিরজিরে হাতটা আমার কলার চেপে ধরল। তার নখগুলো আমার চামড়া ভেদ করে মাংসের ভেতরে ঢুকে যাচ্ছিল। এক তীব্র ঠান্ডা স্রোত আমার মেরুদণ্ড দিয়ে নেমে গেল। তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, ঝাঁপ দিলেই কি মুক্তি পাবি? এই মাটির নিচেই তো আমাদের সাম্রাজ্য, তুই যেখানেই যাবি সেখানেই আমি আছি। তিনি আমাকে সজোরে ছাদের উপর আছড়ে ফেললেন। আমার মাথাটা কার্নিশে লেগে এক মুহূর্তের জন্য সব ঝাপসা হয়ে গেল। ঝাপসা চোখে দেখলাম সেই শত শত কালো বিড়াল এখন আমার দিকে এগোচ্ছে। তাদের চোখগুলো আগুনের মতো জ্বলছে। তারা বিড়াল নয়, তারা যেন ছোট ছোট পিশাচ। ঠিক তখনই ছাদের মাঝখানের মেঝের একটা অংশ বিকট শব্দে ধসে পড়ল। আমি সেই গর্ত দিয়ে সোজা নিচে পড়ে গেলাম, কিন্তু আমি কোনো তলায় গিয়ে থামলাম না। আমি এক অন্ধকার পাইপের মতো সুড়ঙ্গ দিয়ে গড়িয়ে নিচে নামতে লাগলাম। দেয়ালগুলো ছিল পিচ্ছিল আর দুর্গন্ধময়। শেষে যখন থামলাম, দেখলাম আমি এই বাড়ির একদম নিচে, কোনো এক গোপন মাটির নিচের কামরায়, বেসমেন্টে। এখানে বাতাসের গন্ধটা আলাদা। এখানে কোনো বাতাস নেই, আছে শুধু কবরের নিস্তব্ধতা। টর্চটা অলৌকিকভাবে আবার জ্বলে উঠল। আলোর ছটায় যা দেখলাম তাতে আমার চিৎকার গলাতেই আটকে গেল। কামরাটা ভর্তি ছিল মানুষের কঙ্কালে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রতিটি কঙ্কালের হাত পা শিকল দিয়ে দেওয়ালের সাথে বাঁধা, যেন তাদের জীবিত অবস্থায় এখানে বন্দি করে রাখা হয়েছিল এবং ধুকে ধুকে তারা মারা গেছে। এক কোণে একটা পুরনো কাঠের টেবিল, যার ওপর একটা ডায়েরি খোলা রাখা। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা তুলে নিলাম। সেখানে 1950 সালের সেই জমিদার পরিবারের শেষ দিনগুলোর কথা লেখা। ডায়েরির শেষ পাতায় লেখা, আমরা কেউ আত্মহত্যা করিনি। আমাদের ছোট ছেলেটি এক তান্ত্রিকের সাথে চুক্তি করেছিল অমর হওয়ার জন্য। সে আমাদের সবাইকে বলি দিয়েছে, কিন্তু সেই তান্ত্রিকতাকে ছেড়ে দেয়নি। সে এখন এই বাড়ির দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়ায়। হঠাৎ ডায়েরির পাতাগুলো থেকে তাজা রক্ত বের হতে শুরু করল। রক্তে আমার হাত ভিজে গেল। ঠিক সেই মুহূর্তে আমার পেছন থেকে একটা ভারী দীর্ঘশ্বাস শোনা গেল। আমি ধীরে ধীরে পেছনে ফিরলাম। দেখলাম একটা বিশাল ছায়া দেওয়ালের সাথে মিশে আছে। ওর কোনো শরীর নেই, শুধু একটা অবয়ব। ও আমার দিকে হাত বাড়ালো। ওর হাতে ছিল রাজুর সেই মানি ব্যাগটা, যেটা রাজু সব সময় সাথে রাখত। আমি বুঝলাম রাজু আসলে কোথাও যায়নি, ও এই সুড়ঙ্গের মধ্যেই কোথাও আছে। সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে একটা বড় লোহার খাঁচা দেখতে পেলাম। খাঁচার ভেতরে কেউ একজন পড়ে আছে। আমি দৌড়ে গেলাম। হ্যাঁ, ওটা রাজু, কিন্তু ও নড়ছে না। ওর সারা শরীরে গভীর ক্ষতচিহ্ন। আমি যখন খাঁচার তালা ভাঙার চেষ্টা করছি, তখন রাজু ধীরে ধীরে চোখ মেলল, কিন্তু ওর চোখ দুটো মানুষের মতো নয়, একদম সাপের মতো হলুদ আর লম্বাটে। ও ফিসফিস করে বলল, তোর আসা উচিত হয়নি। ওরা তোর রক্ত দিয়ে এই বাড়ির অভিশাপ নবায়ন করবে। দেখ, ও আসছে। আমি ওপরে তাকালাম। সুড়ঙ্গের সিলিং থেকে সেই লম্বা হাতওয়ালা সত্তাটা মাকড়সার মতো ঝুলে আছে। ওর মুখটা এখন একদম পরিষ্কার। ওটা আর কেউ নয়, এই জমিদার বাড়ির সেই ছোট ছেলে, যিনি তান্ত্রিকের কাছে নিজের আত্মা বিক্রি করেছিলেন। ওর চোয়াল থেকে লালা ঝরছে এবং প্রতিটি ফোঁটা মেঝেতে পড়ার সাথে সাথে আগুন জ্বলে উঠছে। ও আমার দিকে লাফ দিল। আমি পাশ কাটিয়ে সরতেই ও খাঁচাটার ওপর আছড়ে পড়ল। খাঁচাটা দুমড়ে মুচড়ে গেল। রাজু আর্তনাদ করে উঠল। আমি বুঝতে পারলাম ভোর হতে আর মাত্র 10 মিনিট বাকি। যদি 4টে বাজার আগে আমি এই বাড়ি থেকে বেরোতে না পারি, তাহলে আমিও এই কঙ্কালগুলোর মতো এই দেওয়ালের অংশ হয়ে যাব। আমি এক কোণে একটা ছোট সুড়ঙ্গ দেখতে পেলাম, যেখান থেকে ভোরের আবছা আলো আসছে। আমি রাজুকে টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু রাজু বলল, আমি আর যেতে পারবো না, আমার ভেতরে ও ঢুকে গেছে, তুই যা, পালা। রাজুর পেট ফেটে তখন সেই কালো ধোঁয়া বের হতে শুরু করেছিল। আমি আর তাকালাম না।
আমি সেই সরু সুড়ঙ্গ দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলাম। পেছন থেকে রাজুর বিকট আর্তনাদ আর সেই সত্তাটার গর্জন শোনা যাচ্ছিল। সুড়ঙ্গটা এতটাই সরু ছিল যে মনে হচ্ছিল মাটি আমাকে চেপে ধরছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। পেছনে সেই নখ আঁচড়ানোর শব্দটা আবার শুরু হয়েছে। ওটা আমার পায়ের একদম কাছে। ওটা আমার জুতোটা টেনে ধরল। সুরঙ্গের ভেতর সেই হাড় জিরজিরে কালো হাতটা যখন আমার জুতো চেপে ধরল, আমার মনে হলো আমি জ্যান্ত কবরে ঢুকে গেছি। মাটির নিচের সেই স্যাঁতস্যাঁতে সুড়ঙ্গে নড়াচড়া করার জায়গা নেই। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে শুধু ধুলোবালি আর পোকা ঢুকতে লাগলো। পেছন থেকে সেই তান্ত্রিক সত্তার খসখসে গলা ভেসে এলো। কোথায় যাবি? এই মাটি তোকে চেনে। তোর পূর্বপুরুষরা এই বাড়ির রক্ত দিয়ে হাত ধুয়েছিল। আজ তোকেও শোধ করতে হবে। পূর্বপুরুষ? তার মানে আমার এই বাড়িতে আসা কোনো কাকতালীয় ঘটনা ছিল না? আমি লাথি মেরে পা ছাড়িয়ে পাগলের মতো সামনের দিকে এগোতে লাগলাম। সুড়ঙ্গের শেষ প্রান্তে হালকা নীলচে আলোর রেখা দেখা যাচ্ছে। ওটাই কি মুক্তি, নাকি আরও বড় কোনো ফাঁদ? হঠাৎ সুড়ঙ্গটা শেষ হয়ে আমি এক বিশাল ভূগর্ভস্থ হলের মতো জায়গায় আছড়ে পড়লাম। জায়গাটা কোনো সাধারণ ঘর নয়, একটা ল্যাবরেটরি আর মন্দিরের অদ্ভুত সংমিশ্রণ। দেওয়াল জুড়ে হাজার হাজার কাঁচের জার, আর প্রতিটি জারে রাখা আছে মানুষের এক একটি অঙ্গ। মাঝখানে একটা বড় পাথরের বেদি, যেখানে শোয়ানো আছে রাজু। না, এটা রাজু নয়, এটা রাজুর শরীর, কিন্তু ওর বুকের ওপর বসে আছে সেই সাদা শাড়ি পরা মহিলা। তিনি একটা ধারালো ছুরি দিয়ে রাজুর বুকে কিছু একটা খোদাই করছেন। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলাম যখন দেখলাম সেই মহিলার মুখটা হুবহু আমার মৃত ঠাকুমার মতো। তিনি আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, বংশ রক্ষা করতে হলে বলি দিতেই হয়। তোর বাবা পালিয়েছিল, কিন্তু তুই ফিরে এসেছিস। রাত 4টে বাজার আগেই যদি রাজুর রক্ত এই বেদিতে না পড়ে, তবে আমাদের বংশের সবাই নরকের আগুনে জ্বলবে। তুই কি চাস তোর বন্ধু মরুক, নাকি তুই নিজে এই বেদিতে শুবি? আমার মাথা ঘুরতে লাগলো। আমি বুঝতে পারলাম সেই চৌধুরী ভিলার সেই অভিশপ্ত ছোট ছেলেটি আসলে আমারই কোনো এক পূর্বপুরুষ ছিল, আর এই বাড়িটা আমাদের রক্তের টানেই আমাদের টেনে এনেছে। রাজু তখন শেষবারের মতো চোখ মেলল। ওর ঠোঁট কাঁপছে। ও আমাকে ইশারায় পাশে থাকা একটা পুরনো লণ্ঠন দেখিয়ে দিল। লণ্ঠনটা ছিল কেরোসিনে ভরা। আমি এক মুহূর্ত ভাবলাম, যদি আমি এই লণ্ঠনটা ওই বেদির ওপর ছুঁড়ে মারি, তবে হয়তো সব শেষ হয়ে যাবে। কিন্তু রাজুও কি মারা যাবে না? সেই মহিলা চিৎকার করে উঠলেন, আর মাত্র 2 মিনিট, ধরো ওকে! দেওয়ালের কোণ থেকে সেই দীর্ঘকায় সত্তাটা বেরিয়ে এলো। ওটা আমার দিকে এক বিশাল লাফ দিল। আমি আর দেরি করলাম না। আমি লণ্ঠনটা জ্বালিয়ে সরাসরি বেদির ওপর রাখা সেই পুরনো ডায়েরি আর তান্ত্রিকের কঙ্কালগুলোর ওপর ছুঁড়ে মারলাম। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে উঠল। আগুনের শিখা স্বাভাবিক লাল ছিল না, ওটা ছিল নীল রঙের। সেই মহিলা আর সেই লম্বা সত্তাটা আগুনের তাপে আর্তনাদ করতে শুরু করল। তাদের শরীরগুলো মোমের মতো গলতে লাগল। রাজু তখন কোনো মতে বেদি থেকে গড়িয়ে নিচে পড়ল। আমি ওকে কাঁধে তুলে নিলাম। পুরো বাড়িটা তখন কাঁপতে শুরু করেছে। ছাদ থেকে বড় বড় পাথর খসে পড়ছে। আমি রাজুকে নিয়ে সেই ভাঙা সুড়ঙ্গ দিয়ে বাইরের দিকে দৌড়ালাম। পেছনে শুনছিলাম সেই তান্ত্রিকের শেষ অভিশাপ, তুই পালাচ্ছিস ভাবছিস, তোর ছায়াটা তো আমাদের কাছেই রয়ে গেল। আমি যখন গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম, ঠিক তখনই দূরে মসজিদের আজান ধ্বনিত হলো। সূর্য ওঠার ঠিক আগের সেই ম্লান আলোয় আমি পেছনে ফিরে তাকালাম। চৌধুরী ভিলা আর নেই। সেখানে এখন শুধু এক স্তূপ পোড়া কাঠ আর ধোঁয়া। আমি রাজুকে মাটিতে শুইয়ে দিলাম। ও দীর্ঘশ্বাস ফেলে হাসল। বেঁচে গেলাম রে বন্ধু। আমিও হাসলাম, কিন্তু সেই হাসি আমার মুখেই জমে গেল। সূর্যের প্রথম আলো যখন আমাদের ওপর পড়ল, আমি লক্ষ্য করলাম মাটিতে রাজুর ছায়া পড়ছে, কিন্তু আমার পায়ের নিচে কোনো ছায়া নেই। আমার শরীরটা স্বচ্ছ দেখাচ্ছে। আমি আতঙ্কিত হয়ে রাজুর দিকে তাকালাম। রাজু আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত শীতল হাসি দিল, ঠিক সেই তান্ত্রিকের মতো। ও বলল, আগুন তো শুধু শরীর পোড়ায় বন্ধু, আত্মা নয়। তুই ভেতরেই রয়ে গেছিস, আমি শুধু তোর শরীরটা নিয়ে বেরোলাম। গাড়িটা স্টার্ট দিয়ে রাজু বা যেই হোক গ্রামের দিকে চলে যেতে লাগলো। আর
আমি সেই পড়ে যাওয়া ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রইলাম। আমি এখন সেই বাড়িরই একজন। রাত 3টে বাজলেই আমি আবার জেগে উঠি। হয়তো পরের বার আপনাদের কারো সাথে আমার দেখা হবে সেই অভিশপ্ত চৌধুরী ভিলায়।